কন্ট্রাক্ট নোটে শেয়ারের দামের উপর আরো কিছু খরচ লাগে দেখছি। শেয়ার কিনলে বা বিক্রি করলে যে কন্ট্রাক্ট নোট পান, তাতে শেয়ারের যে দাম তার উপর আরো কিছু যোগ বা বিয়োগ হয়। এগুলো কি তা সবসময় সকলে বুঝে উঠতে পারেন না, তবে তা বুঝে নেওয়ার অবশ্যই দরকার আছে। কি কি খরচ পড়ে? যে কোনো শেয়ার কেনা বা বিক্রির ওপর ব্রোকারেজ তো লাগবেই, তা সকলেই জানেন। তবে তার উপরেও আরো কিছু কিছু খরচ আছে, যেগুলো পরিমাণে খুবই সামান্য, তবুও জেনে রাখা দরকার। যেরকম এসটিটি, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স; জিএসটি, যা আগে ছিল সার্ভিস ট্যাক্স; সেবি টার্নওভার ফি, যা খুবই সামান্য। আর এর উপরে আরো একটা জিনিস লাগে, সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি। এসটিটি কিভাবে হিসাব করা হয়? যে কোনো ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য এসটিটির কিছু আলাদা আলাদা স্ল্যাব থাকতে পারে, আর সরকার মাঝে মাঝে সেই স্ল্যাব পরিবর্তনও করে থাকেন। এসটিটির সঙ্গে কিন্তু ব্রোকারেজের কোনো সম্পর্ক নেই, এসটিটি লাগে শুধুমাত্র বাজার দামের ওপর। জিএসটি কিসের উপর লাগে? জিএসটির ব্যাপারটা আবার এসটিটির ঠিক উল্টো। জিএসটি লাগে শুধুমাত্র ব্রোকারেজের ওপরেই। ধরুন আপনার ব্রোকারেজ হলো সব মিলিয়ে 1 টাকা, তাহলে জিএসটি লাগবে 18 পয়সা, মানে 18%। টার্নওভার ফি কি? মোট কেনাবেচার ওপর সেবি তার নিজস্ব ফি আরোপ করে। এই ফি হলো শেয়ার বাজারের উপর নিয়ন্ত্রণ রাখতে সেবির যা খরচ, সেই খরচ তোলার জন্য। যদিও পরিমাণে খুবই সামান্য, 10 লক্ষ টাকার ওপর টার্নওভার ফি মাত্র 1 টাকা। এই ফি সাধারণ বিনিয়োগকারীদের গায়ে লাগার কথা নয়। স্ট্যাম্প ডিউটি কাকে দিতে হয়? স্ট্যাম্প ডিউটি দিতে হয় রাজ্য সরকারকে। অন্য যে কোনো সম্পত্তি হস্তান্তরের মতোই, যিনি শেয়ার কিনছেন তিনিই শুধু স্ট্যাম্প ডিউটি দেবেন। এই স্ট্যাম্প ডিউটির পরিমাণও কিন্তু খুবই কম। তবুও এত রকম কর, বিরক্ত লাগে অনেকের। এই সবই হলো পরোক্ষ কর, যা ব্রোকারের মাধ্যমে সংগ্রহ করা হয়। মানে আপনার কাছ থেকে সংগ্রহ করছেন ব্রোকার, ব্রোকারের কাছ থেকে সংগ্রহ করছে সরকার। আর এই করগুলোর মধ্যে কিছু আবার আছে দেখলেন যা রাজ্য সরকারের প্রাপ্য, কিছু আবার সেবিরও প্রাপ্য। সব মিলিয়ে এই এতগুলো কর আমাদের ব্রোকারেজের মধ্যে দিতে হয়। এরপর আবার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। ক্যাপিটাল গেইন কর নিয়ে আমরা বিশদে আলোচনা করেছি এর আগের এপিসোডে, 15 নম্বর এপিসোডে। যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। হ্যাঁ, এই কথা সত্যি যে অনেক সময়ই ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হচ্ছে বাজারের কেনা দামের ওপর। ব্রোকারেজ খরচ করছেন, সেই দামটা তো বাদ যাওয়ার কথা, কিন্তু তা সত্ত্বেও ইদানিং অনেক সময় ওই অরিজিনাল মার্কেট প্রাইসের ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স ক্যালকুলেট হচ্ছে। তা কিন্তু খুব একটা যুক্তিসঙ্গত নয়। ব্রোকারেজের উপর জিএসটি দিতে হলো, আবার আরেকটা কর। একই অঙ্কে সাধারণত দুবার ট্যাক্স দেওয়ার কথা নয়, তবুও এখানে ব্যাপারটা হচ্ছে আয়কর বিভাগ তাদের ডেটা সংগ্রহ করছেন স্টক এক্সচেঞ্জ থেকে। আর স্টক এক্সচেঞ্জের কাছে এখনো পর্যন্ত ব্রোকারেজের কোনো রেকর্ড রাখা হয় না। সুতরাং তারা তাদের যে মার্কেট রেটে আপনার ট্রেড হয়েছে, সেই রেটের তথ্য সরাসরি আয়কর বিভাগের হাতে তুলে দিচ্ছেন। অতএব আয়কর বিভাগের যে ওয়েবসাইট, সেখানে আপনার কেনা দাম বা বিক্রি করার দাম সেই মার্কেট রেটটাই দেখাচ্ছে, আপনার ক্যাপিটাল গেইনও সেই রেটের ওপরেই ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এত রকম খরচ বোধহয় আগে ছিল। শেয়ার কেনা বেচাতে যেরকম সুরক্ষা বেড়েছে, তেমনি সুরক্ষার জন্য আনুষঙ্গিক খরচও বেড়েছে। সেজন্যই নানা রকম কর আরোপ হয়েছে। তবে অনেকে কি করেন, খরচ কম দিয়ে সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করতে যান, তাতে কিন্তু আখেরে মুশকিলে পড়তে হতে পারে। শেয়ার বাজারে মুশকিলে না পড়তে চাইলে কি করা উচিত বা উচিত নয়? হ্যাঁ, শেয়ারে বিনিয়োগে কি উচিত আর কি অনুচিত তা অবশ্যই জেনে রাখা দরকার। সেবির সেজন্য নিজস্ব গাইডলাইনও আছে। এই নিয়ে আমরা বিশদে আলোচনা করব পরের এপিসোডে। ভালো থাকবেন। Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.